কেমন আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস? কিংবদন্তির অর্থনীতিবিদ, শান্তির নোবেল বিজেতা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, হিলারি ক্লিন্টনের বন্ধু, বিল ক্লিন্টনের বন্ধু, পশ্চিমাদের চোখের মণি, কলিজার টুকরা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কি করছেন, কি ভাবছেন? তিনি কবে আবার বিদেশ যাবেন, কবে আবার হাসবেন, তার পরিণতি কি ইত্যাদি নিয়ে আপনারা কি কেউ কি কিছু ভাবেন? আমি কিন্তু ভাবি। আমি ভাবি যে এমন কেন হলো? এমন তো হওয়ার কথা নয়। আমরা তো তাকে 50 বছর রেখে দিতে চেয়েছিলাম কেউ কেউ, আমরা তো তাকে 5 বছর রেখে দিতে চেয়েছিলাম অনেকে। আর নিদেন পক্ষে রাজনৈতিক দলগুলো তো ধরেই নিয়েছিল যে তিনি যেহেতু এসছেন 3 থেকে 4 বছর থাকবেন, রাজনীতির একটা ব্যালেন্স আসবে, তারপর ভালো একটা নির্বাচন হবে, সবাই আসবে। কিন্তু এ কি হলো? কিসের অভিশাপ, কিসের বদদোয়া? এটা কি গ্রামীণ ব্যাংকের সেই অসহায় দরিদ্র মানুষগুলো যারা ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে ভিটে মাটি খুইয়েছেন, ঋণের কিস্তি পরিশোধ না করতে পারার কারণে যাদেরকে শীতের সকালবেলা নদীতে ঝাঁপ দিতে বলা হতো, ঋণের কিস্তি পরিশোধ করতে না পারার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছেন, তাদের অভিশাপ? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় বাংলাদেশে বহু মানুষের সঙ্গে ব্যবসা করার চেষ্টা করেছেন এবং প্রায় সবাইকে ঠকিয়েছেন, কর্মচারীকে, কর্মকর্তাদেরকে, পার্টনারদেরকে, যারাই তাকে বিশ্বাস করেছেন সবাই তার দ্বারা মারাত্মকভাবে ঠকেছেন, হাতে গোনা কয়েকজন ছাড়া। তাদের অভিশাপ? নাকি প্রকৃতির বিচার? প্রকৃতি যে কাজটি করে সেটি হলো, আপনি যে দেশে জন্মগ্রহণ করবেন সে দেশের মাটি এবং মানুষের সঙ্গে আপনার একটা মমত্ব বোধ থাকবে, সে দেশের জন্য আপনি জীবন দেবেন, সে দেশের সীমান্ত রক্ষার জন্য আপনি জীবন দিলে আপনি শহীদ হবেন। এটি প্রকৃতির বিধান। বাংলায় যারা জন্ম নিয়েছেন, বাংলার আম, জাম, কলা, কাঁঠাল, ইলিশ, তাল থেকে শুরু করে যা কিছু আছে সব আপনার অস্থি মজ্জার সঙ্গে এমনভাবে মিশে আছে, পৃথিবীর সবচেয়ে সেরা খাবারগুলো আপনার ভালো লাগবে না। যে মানুষগুলো এই তার মাতৃভূমির টান বাদ দিয়ে, তার মাতৃভূমির সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে অন্য ভূমে, পরভূমে তারা স্বর্গ খোঁজে, দেশের চাইতে বিদেশিদেরকে তাদের ভালো লাগে, বাংলার সাথে ইংরেজি ভালো লাগে, দেশের মানুষকে চাকর মনে হয়, বিদেশিদেরকে প্রভু মনে হয়। এই সকল যারা মন মানসিকতা সম্পন্ন, তারা যত জ্ঞানী হন, গুণী হন, আল্লাহর গজব তাদেরকে তাড়া করে, যেভাবে মাইকেল মধুসূদন দত্তকে তাড়া করেছিল। এত বড় একজন কবি, এত বড় একজন মহান ব্যক্তি কেবলমাত্র বাংলাকে তাচ্ছিল্য করার জন্য তার জীবন তছনছ হয়ে গেছিল এবং তিনি যখন বুঝলেন তার ভুল, তখন আর তার সেখান থেকে ফিরে আসার কোনো উপায় ছিল না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে 17 মাসের পরাজয়, কিংবা একসময় যে শেখ হাসিনার সঙ্গে তার এত ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনা তার পুরো জমানাতে 96 থেকে 2001 পর্যন্ত পুরো জমানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা দুনিয়াতে তিনি প্রমোট করেছেন, স্যার ডাকছেন। এমন কি হলো? শেখ হাসিনা কেন রাগ হবেন? এখানে তো রাগ হওয়ার কথা নয়। যে শেখ হাসিনা তাকে 800 কোটি টাকা বিনা সুদে ঋণ দিয়েছেন গ্রামীণ ব্যাংকের জন্য, আর সেই ঋণের কারণে গ্রামীণ ব্যাংক টিকে ছিল, আদারওয়াইজ দেউলিয়া হয়ে যেত। সেই শেখ হাসিনা কেন, কি কারণে তার প্রতি বিক্ষুব্ধ হবেন? তাকে কেন সুদি বলবেন, সুদি ইউনূস বলবেন? কারণটা কি? একটু খুঁজে দেখেছেন? কিংবা ধরুন যে বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত, তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমোট করেছেন, কিন্তু 11-এর সময় তার কর্মকাণ্ডের কারণে বিএনপিও তাকে বিশ্বাস করেনি। আবার ধরুন তার সঙ্গে ডেমোক্র্যাটদের একটা ভালো সম্পর্ক ছিল, ডোনাল্ড ট্রাম্প আসার সঙ্গে সঙ্গে আমেরিকার সমস্ত দরজা তার জন্য কেন বন্ধ হয়ে গেল?
কি দোষ, কি করেছেন তিনি? তার চিন্তায় ত্রুটি, চরিত্রে, কর্মে, আচরণে, নাকি কি? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে গত 17 মাসে তিনি যেভাবে অপমানিত হয়েছেন, যেভাবে লাঞ্ছিত হয়েছেন, মানুষ যেভাবে তাকে গালাগাল করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে, আমার শত্রু যে আছে তার ভাগ্যেও যেন এরকম জীবন নসিব না হয়। আল্লাহ তার তকদিরে কোথায় মৃত্যু রেখেছে, কিভাবে তিনি মরবেন আমি জানি না। আর তার মৃত্যুতে কতজন মানুষ জানা যায় হাজির হবেন তাও জানি না। তার মৃত্যু কি দেশে হবে না দেশের বাইরে হবে তাও জানি না। কিন্তু যতদিন তিনি জীবিত থাকবেন, তার এই যে অভিশপ্ত একটা জীবন, এই জীবন তাকে এবং তার পুরো পরিবারকে প্যারা দেবে। তিনি গত 17 মাসের থেকে যে কাজগুলো করেছেন, অনেক ভালো কাজ হয়তো করেছেন, আমরা জানি না। কিন্তু তার মন্দ কাজগুলো যেভাবে ব্র্যান্ডিং হয়েছে, তিনি তার গ্রামীণ ব্যাংকের জন্য, গ্রামীণ ফোনের জন্য, তার নিজের জন্য, তার নিজের পরিবারের জন্য, তার ভাই ভাতিজা, স্ত্রী, কন্যা, সকলের জন্য যা কিছু করেছেন, সব মানুষ নির্বিচারে নিন্দা করেছে। তিনি সবাইকে কথা দিয়েছেন, কারোর সঙ্গে কথা রাখেননি। তিনি সবার বন্ধু হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অন্তর থেকে কারো বন্ধু হননি। ফলে বিদায় বেলায় তা নিয়ে তিনি কাউকে পাননি। তিনি যেদিন যমুনা ছেড়ে গেলেন, সেদিন জামাতের আমির তারেক রহমান সাহেব, অন্যান্য যে রাজনৈতিক দল যারা এই যাকে বলা হয় সংস্কার কমিটিতে, রিয়াজ আলীর কি আলী রিয়াজ, রিয়াজ আলী তো না, আলী রিয়াজের সংবিধান সংস্কার কমিটিতে নিয়মিত গেছেন প্রায় কত 70টা না 80টা রাজনৈতিক দল। তারা ফুলের মালা নিয়ে যাবেন, অনেকে কেঁদে দিবেন, অনেকে চোখের পানি ফেলবেন, স্যার আপনি আমাদের ছেড়ে চলে গেলেন, এই হবে তার বিদায়। কিন্তু না, তিনি তার কন্যাকে নিয়ে আর এসএসএফ এর গার্ড নিয়ে ধীরে ধীরে মার্সিডিজ গাড়ির দিকে, সরকারি গাড়ির দিকে এগিয়ে গেলেন। এখন আমরা জানলাম যে তিনি 1 বছর ভিভিআইপি প্রোটোকল নিয়ে তারপর তিনি থাকবেন। সবাই বলছে ভালোই হয়েছে। যদি ভিভিআইপি প্রোটোকল মানে এসএসএফ এর আন্ডারে থাকে, তাহলে তিনি পালাতে পারবেন না, দেশ ছেড়ে যেতে পারবেন না। সবসময় একটা নজরদারিতে রাখা হবে এবং বলা হচ্ছে যে তাকে ইচ্ছা করে এই কাজগুলো করানো হয়েছে, বা তিনি না বুঝে ইচ্ছা করে প্রোটোকলের মধ্যে তিনি পড়ে গেছেন। তিনি যদি ক্ষমতা ত্যাগের পরের দিনে চলে যেতেন দেশের বাইরে, কেউ হয়তো তাকে আটকাতো না। কিন্তু আজকের দিনে তার পক্ষে যাওয়াটা আদৌ সম্ভব কিনা এটা আমি বলতে পারবো না। যেটা আমি বলছিলাম যে গত 17 মাসে তিনি যে অসংখ্য শত্রু তৈরি করেছেন, সেই শত্রুদের মধ্যে বেশিরভাগই তার মিত্র। তাকে যারা ভালোবাসতো, চোখ বুঝে ভালোবাসতো, তারা অনেকেই এখন তার শত্রু। যারা তার দীর্ঘায়ু কামনা করতেন, তারা এখন চাচ্ছে না যে এই লোকটা বেশি দিন বেঁচে থাকুক। তারপর অনেকে চাচ্ছেন যে তিনি একটু জেলে যান, তার একটু হাত কড়া পরানো হোক, তার বিরুদ্ধে মামলা হোক, মোকদ্দমা হোক। আওয়ামী লীগের লোকজন যেভাবে সেই কোর্ট কাছারিতে গিয়ে ডিম থেরাপির শিকার হয়েছেন, তার সঙ্গে অন্তত পক্ষে এভাবে একটু ডিম থেরাপি হোক। অ্যাটলিস্ট মুরগির ডিম শক্ত বা হাঁসের ডিম শক্ত, সেগুলো পরিবর্তে যদি কোয়েল পাখির ডিমও মোটামুটি দেওয়া হয় তাকে, কিছু লোক আছেন যারা খুব খুশি হবেন, হাসবেন, জোরে জোরে হাসাহাসি করবেন। এটাই বাস্তবতা। এখন সেই লোকটি কেমন আছেন আমরা জানি না, তবে নিশ্চিত যে দিল্লি তাকে ছাড়বে না, কোনো অবস্থাতে দিল্লি তাকে ছাড়বে না। আওয়ামী লীগের কথা বাদ দেন, আওয়ামী লীগ একটা মানে নিজেরাই এখন বিপদগ্রস্ত, আগামীতে কাদের কি বিপদে করবেন সেটা পরের ব্যাপার। কিন্তু দিল্লি তো একটা রাষ্ট্র, নরেন্দ্র মোদী যে ম্যান। এবং এই পৃথিবীতে গত নরেন্দ্র মোদী 2014 থেকে এই পর্যন্ত পৃথিবীর অনেকগুলো যে গ্লোবাল ডিসিশন, সেই গ্লোবাল ডিসিশন গ্রহণের ক্ষেত্রে বা গ্লোবাল ডিসিশন রহিত করার ক্ষেত্রে যে নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বারা গত 17 বছর যে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, যাকে রীতিমতো চু লিং পং করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন এই চু লিং পং নাকি যাকে বলা হয় খুব ভালো একটি বাংলা ভাষা, ভালো কথা। এখন এই বাংলা ভাষাটাকে যদি জনাব নরেন্দ্র মোদী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য গলার মালা করে তার গলায় ঝুলিয়ে দেন, তার পোশাক বানিয়ে দেন, এটা দিয়ে, এই শব্দ দিয়ে সারা শরীর শুধু লেখা থাকবে, রুদ্রাক্ষের মালার উপর চু লিং পং লিখে
তার গলায় বিরাট একটা মালা ঝুলিয়ে দেন, হাতে এরকম একটা মালা ঝুলিয়ে দেন যে সারাদিন আপনি ওইটা বলেন, ইয়া মবু, ইয়া মবু, ইয়া সুলিংপং। মানে চুলিংপং মানে সুদলিংপং, বাট আমি একটু ভদ্র করে চুলিংপং বলছি আর কি। তো এটা আপনি জব করতে থাকেন, বিকজ এই আপনি বাংলাদেশে কিছু গত 17 মাসে দিতে পারছেন আর না পারছেন, কিন্তু মব এবং এই সুদলিংপং এই দুটো শব্দ আপনি জাতিকে উপহার দিয়েছেন, এমনভাবে শিখিয়ে দিয়েছেন জাতি আর কোনোদিন ভুলবে না। তো যেটা বলছিলাম যে বর্তমান সরকারের উপর তো আপনারা সবাই জানেন নিশ্চিত আমেরিকার একটা প্রভাব আছে, ভারতের একটা প্রভাব আছে। ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া, আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া বাংলাদেশে কোনো কিছু ঘটেনি এই গত সেই কয়েক মাসে। তো তাই যদি হয় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি সহজে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ জানেন। অথবা তার বিরুদ্ধে কি নতুন করে দুর্নীতির মামলা হবে? তার উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার জন্য তোড়জোড় হচ্ছে। সমস্ত উপদেষ্টারা ত্রাহি ত্রাহি করছে, কেউ আন্দোলনের হুমকি দিচ্ছে, কেউ গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, কেউ বলছে বিদেশে পালিয়ে যাওয়ার যেতে পারতাম কিন্তু না গেছি, কেউ ব্যাংক হিসাব দাখিল করছে, কেউ বলছে আমি চোর না, আমি দুর্নীতিবাজ না, আমি জীবনে কোনোদিন দুর্নীতি করি নাই, আমি কোনোদিন মানে কি বলবো কোনো দুর্নীতি করি নাই, 1 টাকারও দুর্নীতি করে নাই। এই সকল কথাবার্তা শুনে বোঝা যায় যে কি পরিমাণ চাপের মধ্যে উপদেষ্টারা রয়েছে। আর উপদেষ্টারা যদি চাপের মধ্যে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুমার মধ্যে থাকবেন, চুম্বনের মধ্যে থাকবেন, প্রশ্নই আসে না। এবং সেক্ষেত্রে কি হবে, তার যে পুরনো মামলাগুলো সেগুলো যদি নতুন করে চালু হয়, তার বিরুদ্ধে যদি আবার নতুন করে মামলা হয়, আবার সেই তাকে যদি কোর্ট কাছারিতে ঘুরতে হয়, তিনি তখন জোরে জোরে চিৎকার করে বলবেন যে আগেই ভালো ছিলাম, আগে সিঁড়ি দিয়ে উঠতাম হেঁটে হেঁটে, পেছন থেকে কেউ গালি দিত না, কেউ ডিম মারত না, আগে কখনো হ্যান্ডকাপ পরানো হয়নি, আগে খাঁচার মধ্যে ঢোকার নিয়ম ছিল কিন্তু ম্যাজিস্ট্রেট ভদ্রতা করে আমাকে খাঁচায় ঢুকায়নি, আমি নাটক করার জন্য খাঁচায় ঢোকার চেষ্টা করেছি, আর এখন একই হলো, একই ঘটছে, এও কি দুনিয়া, এও কি সম্ভব? হিরোডোটাসের সেই বিখ্যাত গল্প সাইরাস বনাম ক্রেশাস, সেই সময়টিতে মহামতি সাইরাস মানে পারস্যের সম্রাট, তার দ্বারা যখন লিডিয়ার রাজা ক্রেশাস মৃত্যুদণ্ড প্রাপ্ত হলো, তখন আশ্চর্য হয়ে গেলেন। এখন যেভাবে যদি পলনে ছাড়েন ইরান জিতে যায়, ইরান জিতার পর ডোনাল্ড ট্রাম্পকে ধরে আনা হয় এবং ইরানের শাসকরা সিদ্ধান্ত দেয় যে বড় একটা জ্বলন্ত চিতা জ্বালাও, সেই চিতায় ডোনাল্ড ট্রাম্পকে হ্যান্ডকাপ পরিয়ে শিকলবদ্ধ অবস্থা তাকে পুড়িয়ে মারো। তখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে আশ্চর্য হবেন, ঠিক এরকম ঘটনা এই পৃথিবীতে ঘটেছিল। তখন পারস্যের সম্রাট ছিলেন এই সাইরাস দ্য গ্রেট। তখন ছোট্ট এখনকার যে পারস্য তার চেয়েও ছোট পারস্য ছিলেন তিনি। তখন এই যে রাজার কথা বলছি, লিডিয়ার রাজা ক্রেশাস, এই তুরস্ক, পুরো তুরস্কের এই অঞ্চলে ছিল তার রাজধানী, এবং তুরস্ককে কেন্দ্র করে বসফরাস প্রণালী পার হয়ে পুরো ইউরোপের রাজা ছিলেন। মোর দ্যান 400 ইয়ার্স তার বংশ রাজত্ব করেছিল প্রাচীন দুনিয়াতে। সেই বংশের সবচেয়ে পাওয়ারফুল সম্রাট ছিলেন সম্রাট ক্রেশাস। আর সম্রাট ক্রেশাসের অধীনে ছোট্ট একটা সামন্ত রাজা ছিলেন সাইরাস। সেই সাইরাসের কাছে ক্রেশাস পরাজিত হয়েছিলেন যুদ্ধের ময়দানে। আর সাইরাস তাকে বলছিলেন যে ওকে বন্দি করে চিতার আগুনে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে মারো। যখন তাকে চিতার আগুনে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি খুব অবাক হয়ে আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে বিধাতা, এও কি সম্ভব? এই ঘটনা পৃথিবীতে অতীতে বহুবার ঘটেছে, আগামীতে যে ঘটবে না, এটা কি পারস্য কিংবা বাংলায়, এ কথা আপনি আমি বলতে পারি না। দর্শক, জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আর টিভির একসময় সিইও ছিলেন, এখনও ভিন্ন মত রয়েছে। এখন তিনি সিইও আছেন না নেই, এটা নিয়ে মানে মিডিয়া অঙ্গনে বেশ 2 রকমের তথ্য রয়েছে। তবে আশিক রহমানের কথা বলছি, আশিক রহমানের এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন না, সেটাও আমাদের জানা। তিনি আমেরিকায় অবস্থান করছেন। এর আগে 2024-এর শেখ হাসিনা পতনের যে আন্দোলন,
সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আশিক রহমানের নামে হত্যা মামলা হয়েছিল। সেই হত্যা মামলার পরিপ্রেক্ষিতে তাকে আরটিভি থেকে সরিয়ে দেয়া হয়, তিনি দেশ ছেড়ে চলে যান, এই ব্যাপারগুলো শোনা গিয়েছিল। একসময় দুর্দান্ত প্রতাপশালী আরটিভির এই সিইও, অবশ্য তার বড় একটা ক্রেডিট হচ্ছে আরটিভিকে মোটামুটি এক ধরনের সাধারণ মানের চ্যানেল থেকে অত্যন্ত জনপ্রিয় চ্যানেলে রূপান্তরিত করতে পেরেছিলেন। এই ক্রেডিট মিডিয়াতে তিনি পান, তাকে মানে এই ক্রেডিট দিতেই হবে। কিন্তু আশিক রহমানের বিরুদ্ধে এই মামলা হয়েছিল কেন? শেখ হাসিনার বিভিন্ন সংবাদ সম্মেলনে প্রথম সারিতে আশিক রহমানকে বসে থাকতে দেখা গিয়েছিল, কিন্তু অন্যদিকে আরটিভির বিভিন্ন প্রোগ্রামে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন সমালোচনা করা ব্যক্তি আশিক রহমান আওয়ামী লীগের প্রচণ্ড সমালোচক হিসেবেই পরিচিত ছিলেন। তিনি আওয়ামী লীগ করতেন এরকম তথ্য মিডিয়াতে অন্তত ছিল না। যারা তাকে চেনেন তারা সবাই জানতেন যে আশিক রহমান আওয়ামী লীগ করতেন না, বরং আওয়ামী লীগের বিপক্ষের রাজনীতির অনুসারী তিনি ছিলেন। যদিও তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু মানসিকভাবে তিনি আওয়ামী লীগের যে বিপক্ষ ইমেজ, সেই বিপক্ষ ইমেজের মানে সমর্থক ছিলেন, এরকম আলোচনা আমরা বহুবার শুনেছি। কিন্তু তার বিরুদ্ধেও মামলা হয়েছিল, জুলাই হত্যা মামলা। এবার বিডি নিউজ 24 নিশ্চিত করছে সেই আশিক রহমানের বিরুদ্ধে যে মামলা, সেই মামলা থেকে আশিক রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। নতুন সরকার, বিএনপি সরকার এসেই আশিক রহমানকে অব্যাহতি দিল। আশিক রহমানকে যখন অব্যাহতি দেয়া হলো, তখন কি ব্যাপারটা এরকম ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা তার ছিল না, বরং বিএনপির রাজনীতির সঙ্গেই তার এক ধরনের কানেকশন ছিল, সেই কারণেই বিএনপি সরকার আসার পরপরই এই ঘটনাটা ঘটল? এটা কি রাজনৈতিক ঘটনা, নাকি সত্যি সত্যি এটা মানে তিনি যে রাজনীতির মতবাদ দিয়ে থাকেন না কেন, যে রাজনীতি করুন না কেন, আশিক রহমান কাউকে ওই আন্দোলনের সময় গিয়ে হত্যা করেছেন, এটা পাগলেও বিশ্বাস করবে না। ব্যাপারটা মিথ্যা মামলা। সেই মিথ্যা মামলা তো শুধুমাত্র আশিক রহমান না, আরও বহু জনের নামে রয়েছে, যেগুলো একে একে হয়তো মানে এভাবে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটবে। যখন আমরা দেখছি যে সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জের মেয়র, তার নামে হাস্যকর সব 11টা হাস্যকর মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে, তখন অন্যদিকে আমরা দেখছি যে আশিক রহমানকে জুলাই হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো, যখন কিনা বিভিন্ন মিথ্যা মামলায় বহু সাংবাদিক এখনো কারাগারে মানবতর জীবনযাপন করছেন। চলুন একটু জেনে দেখি আরটিভির সাবেক এই সিইও আশিক রহমানকে কোন মামলায় ফাঁসানো হয়েছিল, কেন তাকে অব্যাহতি দেওয়া হলো, কি বলছে পুলিশ কিংবা আদালত থেকে কোন তথ্য পাওয়া যাচ্ছে। থাকবেন দর্শক, বলছিলাম আরটিভির সিইও সাবেক, যদিও বিডি নিউজ 24 বলছে সাবেক, আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে তিনি আদতে সাবেক নাকি তিনি এখনো আছেন, শুধুমাত্র অফিস করছেন না। আরটিভির আমেরিকাতে অফিস রয়েছে, আমেরিকাতে আরটিভির কার্যক্রম রয়েছে, সেখানে যেটা আশিক রহমানের হাত দিয়েই চালু হয়েছিল সেটার দায়িত্ব এখন তিনি পালন করছেন, এরকমটাও মোটামুটি মিডিয়ার খবরে যতটুকু জানা যায় সেটুকু তথ্যই আমরা জানি। কিন্তু বিডি নিউজ 24 বলছে যে সাবেক সিইও, তাদের কথাই যদি সত্য ধরা যায় তাহলে আরটিভি বাংলাদেশের যে প্রতিষ্ঠান সেটার সঙ্গে তার সম্পর্ক নেই, কিন্তু আমেরিকায় আরটিভির যে কার্যক্রম সেখানে তিনি সব কিছু পরিচালনা করছেন, এটাও জানা কথা। তার মানে আরটিভির সঙ্গে তার সম্পর্ক ছেদ হয়নি, কারণ আরটিভির যিনি মালিক আওয়ামী লীগের এমপি মোর্শেদ আলম, তিনিও কারাগারে রয়েছেন। আওয়ামী লীগের এমপির এই প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমরা বিভিন্ন সময় দেখেছি আরটিভিতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ধরনের সমালোচনা করা হয়েছে, আশিক রহমানের উপস্থাপনায় বিভিন্ন টক শোতে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রচুর সমালোচনা করা হয়েছে। তারপরেও তার নামে কেন মামলা দেয়া হয়েছে সেই প্রশ্নটা উঠেছিল। অবশ্য একটা ব্যাপার সবার হয়তো চোখে পড়তে পারে, সেটা হচ্ছে শেখ হাসিনা যত সংবাদ সম্মেলন করেছেন তার অধিকাংশ সংবাদ সম্মেলনেই
প্রথম সারির চেয়ারে আশিক রহমানকে বসে থাকতে দেখা গেছে। যদিও আশিক রহমান প্রফেশনালি কখনো সাংবাদিকতা করেননি, সাংবাদিক নন, কিন্তু আরটিভির সিইও হিসেবে কিংবা আরটিভি অনলাইনের প্রধান সম্পাদক তিনি আসার পরে আরটিভি অনলাইন করেছেন, যেটা মানে নিউজ সেকশন সেখানে চালানো হয়, নিউজ হিসেবে চলে, সেটার প্রধান সম্পাদক হিসেবে তার নাম আছে। যেহেতু প্রধান সম্পাদক সেহেতু সাংবাদিক হিসেবে তিনি যেতেই পারেন, তাকে সেখানে দেখা গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর কোনো মানে সাংবাদিক সম্মেলনে তিনি সাংবাদিক হিসেবে প্রশ্ন করেছেন এমনটা দেখিনি, শুধুমাত্র প্রথম সারিতে বসে থাকতে দেখেছিলাম। সেই কারণেই কিনা তার নামে মামলা হয়েছে আমরা নিশ্চিত নই। কোন মামলা হয়েছিল? বিডি নিউজ তাদের শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে জুলাই হত্যা, আরটিভির সাবেক সিইও আশিককে অব্যাহতির সুপারিশ। সাবেক সিইও বলছে তারা বলছে যে জুলাই আন্দোলনে সাইফুল ইসলাম হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সাবেক সিইও সৈয়দ আশিক রহমানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, এজন্য তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই আবুল হাসান গত 19 ফেব্রুয়ারি আদালতে এই প্রতিবেদন জমা দিয়েছেন। 19 ফেব্রুয়ারি এই ঘটনাটা ঘটেছে। আমরা খবর জানতে পারছি আজকে মার্চের 6 তারিখ, মার্চের 6 তারিখ শেষে 7 তারিখে এসে এই অবস্থা যখন আমরা দেখছি, তখন 19 তারিখে প্রতিবেদন জমা দেওয়া মানে হচ্ছে যে এটার সঙ্গে নতুন সরকারের যে মানে অন্তর্ভুক্তি, নতুন সরকারের ভূমিকা সেটা খুব একটা থাকার অপশন নেই। কারণ 17 তারিখে নতুন সরকার শপথ নিয়েছে, নতুন সরকার শপথ নেওয়ার পরে 19 তারিখে এই মামলার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনে আশিক রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে আবুল হাসান জানিয়েছেন সৈয়দ আশিক রহমানের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগের সত্যতা মেলেনি, এজন্য তাকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে। এর আগে এই মামলায় আরও কয়েকজনকে অব্যাহতির সুপারিশ করেছেন বলে তিনি জানিয়েছেন। কর্মকর্তা বলেন, বাদীর আনা অভিযোগের বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি, এজন্য ফৌজদারি কার্যবিধির 173-এর ক ধারা মোতাবেক তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সাধারণত কোনো মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ, তবে গত বছরের 10 জুলাই অধ্যাদেশ হওয়া সংশোধিত ফৌজদারি কার্যবিধির 173-এর ক ধারায় তদন্ত চলাকালে অন্তর্বর্তী প্রতিবেদনের ভিত্তিতে আসামিকে অব্যাহতি দেওয়ার সুযোগ করে দেয়া হয়। এই কারণেই এই মানে অব্যাহতি দেওয়া হয়েছে। 2024 সালের 19 জুলাই দুপুর 12টার দিকে কাকরাইল মোড় সংলগ্ন এলাকায় ওই দিক দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন সাইফুল ইসলাম। তারপরে তাকে হাসপাতালে 2 হাসপাতালে নেয়ার পরে দ্বিতীয়বার যখন ঢাকা মেডিকেলে নেওয়া হয় তখন তিনি মারা যান। সেই হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছিল। এই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকের নাম, ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকার মেয়র, 2 মেয়র সহ অনেকের নামই জড়িত ছিল। সেখানে 131 নাম্বার আসামি হিসেবে সৈয়দ আশিক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বলছিলাম না যে জুলাই হত্যা মামলাকে কেন্দ্র করে যত মামলা করা হয়েছে সেই মামলার মানে কিছু মামলা রিয়েল মামলা, অধিকাংশ মামলাই ভুয়া মামলা, এবং রিয়েল যেগুলো মামলা সেই রিয়েল মামলা মানে একটা মানে ঘটনা ঘটেছে, ঘটনা তো সত্য, কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যাদেরকে আসামি করা হয়েছে সেই আসামির লিস্টে দেখা যাচ্ছে যে আসামিরা বেশিরভাগই ভুয়া আসামি। সেই ভুয়া আসামি এখন সৈয়দ আশিক রহমানের মতো একজন মানুষ যিনি একটা টেলিভিশন চ্যানেলের সিইও, হোক সেটা মানে আওয়ামী লীগের এমপির টেলিভিশন চ্যানেল, কিন্তু ব্যক্তি আশিক রহমান আমি মানে মোটামুটি মানে বলতেই পারি যতটুকু তাকে চেনা জানা, তিনি আওয়ামী লীগের অনুসারী না, তিনি আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগের রাজনীতি তিনি পছন্দও করেন না। ব্যক্তি আশিক রহমান আওয়ামী লীগের কট্টর একজন সমালোচক, সেটা আওয়ামী লীগের সরকারের আমলে, এবং আওয়ামী লীগের এমপির চ্যানেলে বসে থেকেই সেই ইতিহাসগুলো আমরা জানি, বিভিন্ন জনের কাছে তথ্য নিলে সেগুলো পাওয়া যায়। তো আওয়ামী লীগ যে ব্যক্তিটা করেনি না সেই ব্যক্তি শুধুমাত্র আওয়ামী লীগের এমপির চ্যানেলের সিইও হওয়ার কারণে তিনি আসামি হয়ে গেলেন। আর একজন টেলিভিশন চ্যানেলের সিইও যিনি কিনা সম্ভবত বাংলাদেশে তিনি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে তিনি সম্ভবত
মানে সিইও হিসেবে সর্বোচ্চ সম্মানই পেয়ে থাকেন, যতটুকু টেলিভিশন চ্যানেলগুলোর তথ্য জানি সর্বোচ্চ সম্মানই তিনি পেয়ে থাকেন। এর চাইতে বেশি সম্মানই সম্ভবত একজনই বাংলাদেশে পেয়ে থাকেন, তিনি মানে টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে তিনি চ্যানেল আয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তো এইরকম অবস্থানের একজন মানুষ, তিনি কাউরান বাজার অফিস থেকে তার বাসা আবার ইস্কাটনে থেকে কিংবা কাউরান বাজারের বাসা থেকে তিনি কাকরাইলে চলে গেলেন, কাকরাইলে গিয়ে একজনকে আন্দোলনের মধ্যে গুলি করে মেরে ফেললেন। এই ব্যাপারগুলো আসলে হাস্যকর। এই হাস্যকর ব্যাপারগুলো একের পর এক এভাবে বেরিয়ে আসবে এবং পুলিশকে যদি সত্যিকার অর্থেই স্বাধীনতা দেয়া হয় তাহলে এই ভুয়া মামলাগুলো হয়তো বলছি যে 840 জনের মতো যে নিহত হয়েছে, 840 জনের জন্য 840টা মামলা হলো, ভালো, ফাইন, কেউ না কেউ তো তাকে মেরেছে, সঠিক আসামিটাকে, সঠিক যিনি দোষী তাকে দোষী করা হোক। অযথা 100, 150, 500, 1000 জনকে ইচ্ছাকৃতভাবে ঢালাওভাবে আসামি করা এবং সেটা সারা দেশে, এই যে টেন্ডেন্সি আমরা দেখেছি প্রফেসর ইউনূস সরকারের আমলে, মেটিকুলাস ডিজাইনে এই টেন্ডেন্সি মূলত প্রফেসর ইউনূসের সরকারকে বিতর্কিত করে ফেলেছে। কারণ বিচারের বাণী যদি নিভৃতে কাঁদে, বিচারের ব্যাপারে যদি পক্ষপাতিত্ব করা হয়, বিচারের বেলায় যদি মিথ্যা কোনো রসদের আশ্রয় নেওয়া হয়, তাহলে সেগুলো বিতর্কিত হয় এবং তাতে পুরো কখনো কখনো অরিজিনাল ব্যাপারটাও এমনভাবে বিতর্কিত হয়ে যায় যে আসল অপরাধীরা পর্যন্ত শাস্তি পায় না, তারাও ছাড়া পেয়ে যায়। আশিক রহমানের এই মামলায় 131 নাম্বার আসামি করা হয়েছে। একজনকে মেরেছে, একজনকে মারার ফলে এখানে তাদেরকে আসামি করা হয়েছে 166 জনকে, আরও অজ্ঞাত রয়েছে। 166 জনের নাম দেওয়া হয়েছে। ভাই, একজনকে মারতে 166 জন লাগে? মানে এটাও কি বিশ্বাসযোগ্য? আর এই যে মানে শেখ হাসিনা গণভবন থেকে বেরিয়ে গিয়ে তাকে গুলি করলেন, শেখ হাসিনার ব্যাপার না বুঝলাম যে আপনি তাকে হুকুমের আসামি করছেন, যে পুলিশ মারেছে সে তাকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছে সেই জন্য করেছে, সেটার না একটা মানে একটা যুক্তি আছে যে হুকুমের আসামি আশিক রহমান কিংবা আর যারও 166 জনের মধ্যে আর 165 জন যে গুলি করলো তার নাম আমি নিশ্চিত এই আসামিদের তালিকায় নেই, কারণ সেই তথ্য প্রমাণ যে গুলি করেছে তথ্য প্রমাণ রেখে সে গুলি করেনি হয়তো বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে ভিডিও আছে, ছবি আছে, ধারণা পাওয়া যায়, অনুমান করা যায়, সেই ব্যাপারগুলো আলাদা। কিন্তু এরকম যত ব্যাপার রয়েছে, আমরা দেখেছি পিবিআইয়ের রিপোর্টে পিবিআই বলেছে যে আদালতে দাখিলকৃত যত মামলা, সেই মামলার প্রায় 54% মামলা পুরোটা ভুয়া, বাকি 56% মামলা পুরো ভুয়া, বাকি 44% মামলার যা আসামি, সেই আসামির 90% আসামি ভুয়া। এই যে আদালতে যত মামলা হয়েছে তার পরিসংখ্যান পিবিআই থেকে দেয়া হয়েছিল। এই দৃশ্যই তো বলে দেয় যে জুলাইকে কেন্দ্র করে কত ধরনের ব্যবসা প্রফেসর ইউনূসের আমলে কতজন করেছেন। নিশ্চয়ই আশিক রহমানকে আসামি করা হয়েছে, আসামি করার পরে আমি জানি না, তার সঙ্গে তো আমার ব্যক্তিগতভাবে কথা হয়নি, নিশ্চিত তার কাছ থেকে মানে ফোন দিয়ে বহু টাকা, কোটি কোটি টাকা চাওয়া হয়েছে, টাকা দেন তা না হলে নাম যাবে, টাকা দেন তাহলে নাম কেটে দেব। এই ব্যবসাগুলো তো সারা দেশেই হয়েছে। আর আশিক রহমানের মতো মোটামুটি ব্র্যান্ড ভ্যালু যাদের আছে তাদের কাছ থেকে তো বহু কোটি কোটি টাকা পাওয়া সম্ভব। সেটাই কি হয়েছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।